জন্য আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। আমাদের সাথে আরো আগে নুরুল হক নূরকে একটু স্বাগত জানাই। জনাব নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকার কথা ছিল এবং কথা আছে, এখন পর্যন্ত তিনি আমাদের সাথে আসলে যুক্ত হন নাই। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, এবং সামিনা লুৎফা নিত্রার জন্য আমরা অপেক্ষা করছি একটু। সামিনা লুৎফা নিত্রা নিশ্চয়ই আমাদের সাথে যোগ দিবেন যথাসময়ে। আমি একটু জনাব নুরুল হক নূর, আপনার কাছে জানতে চাইব যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আপনি গত 4 বছরে মাঠে সক্রিয় ছিলেন। 3 মাস পরে এসে অন্তর্বর্তী যে সরকারটা গঠিত হয়েছে তার মানে তাকে আপনি আসলে মানে তার সম্পর্কে আপনি কি বলবেন? নির্বাচনের আয়োজনের পথে তারা সঠিক পথে রয়েছে কিনা, বর্তমান সরকারের রোডম্যাপ বা যেটি মনে হচ্ছে রোডম্যাপ সেটিতে আপনি সন্তুষ্ট কিনা? রাজনীতির ভূত ভবিষ্যৎ এবং ছাত্র রাজনীতি প্রসঙ্গে পাশাপাশি জাতীয় রাজনীতির যে বিষয়টি নিয়ে এসেছেন, এটা এই মুহূর্তে আমাদের সকলেরই একটা কমন বিষয় এবং কনসার্নের বিষয় যে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার 3 মাস সময় প্রায় পার করছে। 3 মাসে সরকারের কার্যক্রম এবং জনপ্রত্যাশা রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে নাগরিক সমাজ, সেইটা কতখানি হয়েছে আসলে সেইটা মূল্যায়ন করার জন্য প্রথমত 3 মাস সময় একেবারেই পর্যাপ্ত সময় না। দেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা গত 1.5 দশকে যেভাবে আসলে পুরো রাষ্ট্র কাঠামোকে একদলীয় শাসন ব্যবস্থায় রূপ দিয়ে কার্যত ভেঙে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে ঠিক করতে, এই রাষ্ট্র কাঠামোকে ঠিক করতে একটু সময়ের প্রয়োজন। যার ফলে 3 মাসের মধ্যে সরকারের খুব বড় কোনো সাফল্য কিংবা সরকারের সফলতার মূল্যায়ন করাটা একটু ডিফিকাল্ট। তবে তারপরেও আমি মনে করি যে এই সরকার, আপনি নিশ্চয়ই জানেন, মনে হয় না যে বাংলাদেশের গত 53 বছরে এই সরকারের মতো এইভাবে কেউ আপনার সর্বদলীয় সমর্থন পেয়েছে। একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে বাম, ডান, জামাত, বিএনপি, গণ অধিকার সমস্ত রাজনৈতিক দল, মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করেছে। কিন্তু এটা ঠিক যে সেখানে আমি মনে করি যে 3 মাসে জনপ্রত্যাশা পূরণে সরকার অনেকখানি ব্যর্থ। জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার সামনে আগাতে পারছে না, যার ফলাফল হচ্ছে আপনি কিন্তু জনাব নূর, মানে ভোট ছাড়া, মানে নির্বাচন ছাড়া জন আকাঙ্ক্ষা বোঝার কি কোনো কায়দা আছে? মানে আপনি এটা ঠিকই বলেছেন যে অনেক ধরনের জায়গা থেকে, নানা ধরনের বিপরীতার্থিক জায়গা থেকে এই সরকার সমর্থন পেয়েছে বটে, কিন্তু সরকার যারা পরিচালনা করছেন তারা জন আকাঙ্ক্ষা কি করে বুঝবেন? মানে তাদের তো জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় তো তাদের মধ্যে নাই। তার ফলে আমরা যেটা দেখছি, যখন এই সরকারের যেইটা মনে হচ্ছে তারা সেইভাবেই আসলে কাজ করতে করছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। মানে তাদের যখন যেটা মনে হচ্ছে, সেটা ভালো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন তুলছি না, আমি প্রশ্ন তুলছি হচ্ছে যে জন আকাঙ্ক্ষা বোঝার কোনো ক্ষমতা এই সরকারের রয়েছে কিনা, বা এই সরকার যারা পরিচালনা করছে তারা রয়েছে কিনা। হ্যাঁ, প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে বোধহয় কিছু মানুষের কনভারসেশনের শব্দ আসছে। এটা আমাদের টেকনিক্যাল, আমি বলি প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে মানে শব্দ আসছে, কারণ হচ্ছে যে আমি আপনি সেই শব্দ শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে কারণ হচ্ছে যে আমাদের প্রফেসর নিত্রা উনি এইমাত্র এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মাইক আসলে টেস্ট করা হচ্ছে। মানে লাইভ অনুষ্ঠানে আসলে মাইক টেস্ট করতে হয়, একটু সময় লাগে, কিন্তু প্রফেসর নিত্রা একটু পরে এসেছেন। আমরা আমাদের আরেকজন আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিশেষ করে আমরা এই জনাব নুরুল হক নূর, আমি যেটা বলছিলাম 2018 সালে, জনাব নূর, আমি যেটা বলছিলাম যে আপনি বলছেন যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বোঝার কোন উপায় সরকার আছে কিনা? জি, রাইট। না, এখন নির্বাচন, এটা ঠিক যে নির্বাচন জনগণের মত প্রকাশের কিংবা রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের
জনপ্রিয়তা যাচাইয়ের একটা মাধ্যম, কিন্তু এখন এই সরকারকে তো আর নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করতে হবে না, বা সেই সুযোগটা নাই, কারণ ওনারা তো একটা সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছে দেশকে একটা সঠিক ট্র্যাকে তোলার জন্য। তো এখন মানুষের যে প্রত্যাশাটা ছিল যে আপনার ধরেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকলে মিলে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান ঘটালো এবং একেবারেই পয়েন্ট অফ নো রিটার্ন থেকে আন্দোলন করেছি। যেমন আমি 18ই জুলাই দিবাগত রাত 19 জুলাই গ্রেপ্তার হয়েছি, বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। সরকার যদি আজকে না পরিবর্তন হতো, আমাদের কিন্তু নির্ঘাত অন্তত 2-4 বছর জেলে থাকা লাগতো। এবং এই ঘটনায় 5ই আগস্টের পূর্বে যত মামলা হয়েছে সমস্ত মামলায় কিন্তু আমাদেরকে আদালতের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে দৌড়াতে হতো। তো আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং আমি মনে করি আমরা যেহেতু রাজনৈতিক দল, ধরেন আমার একটা রাইজিং দল, আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, আমাদের কর্মী সমর্থক সংখ্যা কম হতে পারে, আবার বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জামাত কিংবা অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল একটা বড় রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলগুলোর বা নেতা কর্মী এবং সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে জাতীয় সংকট থেকে উত্তরণে সরকার আন্দোলনকারী অংশীজনদের নিয়ে, এবং যারা গত 15 বছরে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, অবস্থান নিয়েছে, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে বা জাতীয় ঐক্যমতের সরকার করবে, যেই সরকারের মাধ্যমে রাষ্ট্রের যে আমরা এই যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছি, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়া, সেই দিকে সরকার হাঁটবেন। প্রথমে সরকার গঠনে সরকার মানুষকে হতাশ করেছে, যে কিছু একেবারেই আন্দোলনের অংশীজনদের আমি মনে করি যে বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশ অর্থাৎ ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে আর তাদের মন মতো করে সরকারের কাঠামোটা বা সরকারটা গঠন করেছে। সেখানে মানুষের একটা বড় ধরনের হতাশা বা ধাক্কা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, সরকারের 3 মাসের কর্মকাণ্ডে আমরা দোদুল্যমান অবস্থা লক্ষ্য করেছি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের ধীরতা আমরা লক্ষ্য করি নাই। জনাব নূর, আমাদের সাথে অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা যুক্ত হয়েছেন। আমরা সামিনা লুৎফা নিত্রাকে স্বাগত জানাই। পাশাপাশি একটি জিনিস আপনার কাছ থেকে একটু জেনে রাখি, আমরা যাব আবার কাছে, যে আপনার কাছে কি মনে হয় যে সরকার পরিচালনার ক্ষেত্রে যদি এই ছাত্র সমন্বয়করা অংশ না নিতেন তাইলে এইটা বেটার হইতো কিনা, মানে জাতীয় সরকার করার ক্ষেত্রে এইটা একটা উদ্যোগ হইতে পারতো কিনা, যারা বিপ্লব করছেন তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার না করতেন, নাকি তারা অন্তর্বর্তীকালীন সরকার শুধু গ্রহণই করেন নাই, প্রফেসর ইউনূসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে এই চাকরি দিয়েছে, ব্যাপারটা কি ওরকম? জি, আমি আবারও আমাদের নিত্রা ম্যাডামকে ধন্যবাদ জানাই, যে কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দুঃসময় আন্দোলন করেছি, হাতে গোনা 2-4 জন শিক্ষক আমাদের সাথে সংহতি রেখেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সামিনা লুৎফা, তানজিম উদ্দিন খান, তাদের মধ্যে অন্যতম আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিলেন আপনার তাসনিম সিরাজ মাহবুব। তো সেই জায়গা থেকে তাকে আমরা একটা ধন্যবাদ জানাই। আর আপনি যে আমাকে যে প্রশ্নটি বলেছেন, আমিও একটু শেষ করছি ওই আঙ্গিকে একটু বলে, তারপর ম্যাডাম তো বলবেন, যে সরকারের গঠন প্রক্রিয়াটাতে ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকা না থাকা নিয়ে এটা একটা আবার একটা বড় ধরনের অবস্থান বা স্টেটমেন্টের প্রয়োজন। তো সংক্ষেপে আমি যেটা মনে করি, যে দেখেন 5ই আগস্টের পূর্বে যেভাবে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন, সবাই তাদের ডাকে কিংবা আহ্বানে সাড়া দিয়ে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই ক্ষেত্রে এই যে রাষ্ট্র সংস্কার একটা বড় কর্মযজ্ঞ, সেইখানে কিন্তু আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ একটা সেন্টারে থাকতে পারতো। তারপরেও সরকারে আমি মনে করি যে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল, কারণ আমরা 71-এ একটা পরিবর্তন দেখেছি, 90-এ একটা পরিবর্তন দেখেছি, কিন্তু সেই পরিবর্তনের সুফল যারা পরিবর্তন করেছে তারা তাদের চিন্তা ভাবনার আলোকে সেটি হয়েছে বলে আমরা পরবর্তীতে লক্ষ্য করি নাই। সেই জায়গা থেকে ছাত্রদের প্রতিনিধিত্বটা থাকা দরকার বা ছিল, আমি যেটা মনে করি। আর আমি যে কথাটি খালেদ ভাই কি কিছু বলছেন নাকি আমি বলতেছি? আমি না, আপনি বলছেন যে নূর, ধন্যবাদ আপনার কাছে, আমরা আবার পরে আসবো। সামিনা লুৎফা নিত্রা, আপনার কাছে একটু আসতে চাই, যে আপনাকে শেষ করি, আপনাকে জি শেষ করেন, তাহলে বলেন নূর, শেষ করেন খুব দ্রুত। আমি জাস্ট আমার হ্যাঁ, আমি যে ইস্যু আপনি যে শুরু রিমার্কসে আমার সেখানে লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার সরকার গত 3 মাসের যে পারফরমেন্স, সেটা আমার দৃষ্টিতে খুব স্ট্যান্ডার্ড পারফরমেন্স কিংবা সরকারের স্মার্ট মুভ হচ্ছে না, বরঞ্চ সরকারের কিছু কর্মকাণ্ড এবং তাদের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ কিংবা
অন্যান্য স্টেক হোল্ডার বলেন, তাদের একটা অংশের মধ্যে বেশ কিছু কনসার্ন তৈরি হয়েছে। এই কনসার্ন যদি তারা সঠিকভাবে আপনার অ্যাড্রেস করতে ব্যর্থ হয়, তাহলে আসলে সরকারের সামনে এগিয়ে চলার পথটা খুব মসৃণ হবে না। এইটুকু আমি বলতে চাচ্ছি আমার প্রথম পয়েন্টে। জি, নূর আপনাকে ধন্যবাদ। অধ্যাপক নিত্রা, আপনাকে স্বাগত জানাই। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আগামীকাল অর্থাৎ 8 নভেম্বর শুক্রবার আমরা অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্ণ হবে। এই 90 দিনের সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা? আপনি একজন শিক্ষক, আপনি 10-এ এই সরকারকে কত দেবেন? যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই সরকারের পতন, সেই আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনূসের সরকার, আমরা এটাকে ডক্টর ইউনূসের সরকার বলবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি জানি না, কারণ তাদেরই দেখা যাচ্ছে, ডক্টর ইউনূসও বলছেন যে তারাই তাকে চাকরি দিয়েছেন। আপনি কত নম্বর দিবেন নিত্রাপা? ধন্যবাদ খালেদ, আমাকে এই অনুষ্ঠানে ডেকে এরকম একটা জটিল প্রশ্ন করার জন্য। আপনাকে আসলে ধন্যবাদ দেয়া উচিত না সম্ভবত, তারপরেও আমি এই যাই বলি না কেন তাতেই বোম ফেটে যায়, কি বলবো সেটাও তো চিন্তা করে বলতে হয়। আমাকে যদি বলা হয় যে 3 মাসের এই সরকারে, যে সরকারটিকে আমি একটু অন্তর্বর্তীকালীন সরকার বলেই বলবো, এবং সেখানে তাদের যে পারফরমেন্স, আমি যদি এক এক করে বলি যে প্রথমে আমাদের এই সরকারের কাছে কি চাওয়া ছিল। প্রথম চাওয়া ছিল যে জুলাই অভ্যুত্থানে এবং অগাস্ট পর্যন্ত যদি আমরা চিন্তা করি, জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আহতদের চিকিৎসা দেয়া এবং নিহতদের পরিবার এবং আহতদেরকে পুনর্বাসন করা, এই জিনিসটা আমাদের কাছে, আমার কাছে আপনি যদি জিজ্ঞেস করেন, আমার মনে হচ্ছে 3 মাসে এই কাজের অগ্রগতি অনেক ধীর, এবং এখানে যতটা দ্রুততার সাথে আমরা এই কাজটি হয়তো দেখতে চেয়েছিলাম, সেই অর্থে এই কাজটি আমরা পূর্ণরূপে বা পূর্ণ উদ্যমে দেখতে পাইনি। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে যে বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আরো অনেক দুর্যোগ হয়েছে এই 3 মাসে, সেগুলোর কারণে সরকারের কাজ পিছিয়ে গেছে, সব মেনে নিয়েই বলছি। আমাদের এটা প্রায়োরিটি টাস্ক ছিল, এবং এই প্রায়োরিটি টাস্কে আমরা 2 মাসের মাথায়ও গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে বলেছিলাম যে সেই টাস্কটিতে সরকার আশানুরূপ ফল করতে পারেনি। এবং আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কয়েকজন নিহত পরিবারকে গত সপ্তাহে বা এই সপ্তাহেই বোধহয় চলতি সপ্তাহে তাদেরকে ডাকা হয়েছে এবং এক ধরনের যোগাযোগ তৈরি হচ্ছে, কিন্তু এটা আমাদের কাছে আশা ছিল আরো আগে এটা ভালো করে হবে। সেই জায়গাটাতে আমাদের একটা খুব নিরাশার জায়গা তৈরি হয়েছে। দ্বিতীয় যে জায়গাটি, সেটা হচ্ছে জনমনে নিরাপত্তার ধারণা দেয়া এবং জনগণ আসলে নিরাপদ আছেন কিনা। এবং জনগণ বলতে আসলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণকে বোঝায় না শুধু, জনগণ বলতে নানান রকম জনগণ, তার মানে বিভিন্ন বর্গের মানুষ, নারী, শিশু এবং বিভিন্ন ধরনের ধর্মীয় এবং জাতিসত্তাগত যারা সংখ্যালঘুকৃত মানুষ আছেন, তাদের প্রত্যেকের যে স্বর, সেই স্বর কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, বরং আমরা গত 3 মাসে দেখেছি নানাভাবে তাদের অধিকার খর্ব হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এমনকি পাহাড়ে যে আক্রমণ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা খুব জোরালো পদক্ষেপ দেখতে পাইনি সরকারের কাছ থেকে। যে পদক্ষেপ আমাদের নারীদেরকে, আমাদের ভিন্ন মতাবলম্বী মানুষদেরকে, ভিন্ন জাতিসত্তার মানুষদেরকে, ভিন্ন ধর্মের মানুষদেরকে এক ধরনের স্বস্তি দেবে যে না, এই সরকার আমাদের সাথে আছে, সেই অবস্থানটা তারা পরিষ্কার করেন নাই। এবং যেহেতু আমরা জানি, এই কথাটি আমি বলছি এটা জেনে এবং মেনেই, যে বাংলাদেশের সব পুলিশ ফেরত আসেনি, এখনো আমাদেরকে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে অনেক কিছু চালাতে হচ্ছে, এই সমস্ত কিছু জেনে বুঝে পাচ্ছি। ম্যাডাম, ট্রাফিকেরও কিন্তু শৃঙ্খলা ফেরেনি। আর সবচেয়ে বড় কথা আমি শেষ করে দিচ্ছি, সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে যে ভয়ঙ্কর পরিমাণে দাম বেড়ে গেছে সবকিছুর, এই জায়গাতে আমি বলবো যে আমাদের সরকার সেই কার্যক্রমটি দেখাতে পারেনি এখনো। অনেক সংস্কার কমিশন হয়েছে, আমরা আশাবাদী সংস্কারগুলো হবে, কিন্তু তার আগে আসলে মানুষকে বেঁচে থাকতে হবে, তো মানে নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে হবে, এই জায়গাগুলোতে তাদের অনেক কাজ করবার আছে। না আপা, আমি যেটি বলতে চাইছিলাম যে একটি তো হচ্ছে পরিবর্তন করতে পারে নাই, এটা একটা সময় 90 দিন যেটি নূর বলতে চেষ্টা করলেন, আরেকটি হচ্ছে যে পরিবর্তন করবেই না। এই সরকারের সাথে, এই সরকার সংখ্যাগুরুরই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে কি এইটা মনে হইতেছে না যে তারা আসলে যে নাম্বার, যেদিকে বেশি নাম্বার, যেদিকে যারা ক্ষমতাবান, যারা হলো বেশি ভোকাল, তাদের কথাই শুধু শুনবে। একটা তো হচ্ছে যে আমি পারতেছি না, আরেকটা হচ্ছে আমি করতেছি না।
আমি করব না, মানে ও আরো এই সরকার আরো 5 বছর থাকলেও এগুলি করবে না আপনি যেগুলি বলতেছেন। এই নারীর অধিকার নারীর অধিকার না, মানে আপনি যেটা বলতেছেন যে অধিকারের কথাগুলি আপনি বলতেছেন, আমি যদি এই প্রশ্ন করি যে সরকার আরো 5 বছর 50 বছর থাকলেও এগুলি করবে নাকি আরো উল্টা পথে হাঁটবে? না, আমার মনে হয় না যে উল্টা পথে হাঁটবে। আমার মনে হয় যে এটা একটা সময় তারা দিচ্ছেন যাদেরকে তারা মনে করেন, এটা আমার ধারণা। আমি আসলে সরকারের সাথে এত মানে জড়িত মানুষ না, তো আমি তো সরকারের যারা আছেন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হওয়ার সুযোগ হয় না। সুতরাং আমি তাদের কার্যক্রম দেখে জনপরিসরে তারা যা বক্তব্য রাখছে তার ভিত্তিতে আমি কথা বলি। যদি সেই ভিত্তিতে কথা বলি, আমার মনে হচ্ছে যে যেহেতু তারা দেখেছেন এবং তাদের মূল যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল, তাদেরকে তারা বেশি স্পেস দিচ্ছেন, এরকম একটা ধারণা কিন্তু জনমনে আছে। এবং সেক্ষেত্রে আমি প্রথমত দেখতে পাচ্ছি জামাতকে, আমি বিএনপি কে অত বেশি দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারাও আসলে আওয়ামী লীগের আমলে যারা প্রভূতভাবে নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবাইকে তারা স্পেস দিচ্ছেন সেরকমটা মনে হচ্ছে না। তাদের কাছে যাদেরকে মজলুম মনে হয়েছে তাদেরকে ওনারা বেশি স্পেস দিচ্ছেন আগে, এটা আমার কাছে মনে হচ্ছে। তবে আমি আশা রাখতে চাই যে তারা নিশ্চয়ই, যেহেতু বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে তারা সরকার গঠন করেছেন, আমি তাদের কাছে আশা রাখি যে তারা এখনো সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রাস্তায় থাকবেন। তাদের পদ ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমি এখনই তাদেরকে একদম মানে খরচের খাতায় ফেলতে চাই না। না, খরচের খাতা না, মানে পদ ভুল হইতে পারে কিন্তু উল্টা পথে তারা হাঁটতেছে বলে আপনি মনে করতেছেন না? না, নট নেসেসারিলি। আমার কাছে মনে হচ্ছে যে আমি জানি যে আপনি উদাহরণ দিতে পারেন যে এক ধমকে এদিকে চলে যাচ্ছে, আরেক ধমকে অন্যদিকে চলে যাচ্ছে, এরকমটা আছে, এটা একদম নাই তা বলছি না। তার কারণ হচ্ছে আমার ধারণা সরকারের বহু মানে সরকারের মধ্যে যে উপদেষ্টারা আছেন তাদের সকলেরই কিন্তু এরকম রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ সামলানোর অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতার মধ্যে আরো যে সমস্ত স্ট্রেংথ একটা সরকারের থাকার দরকার সেটা এই মুহূর্তে এই সরকারের নাই। সবচেয়ে বড় যে সমস্যাটার জায়গা সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা তো চলে যায়নি, আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ গেড়ে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না। তার ফলে এই যে মানুষের কথা বন্ধ করে দিতে চাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা মেজরিটারিয়ান অ্যাটিটিউড এবং এটা ওই ফ্যাসিবাদী ব্যবস্থারই রেমন্যান্ট, বা আমি মনে করি যে এটা অবশিষ্টাংশ চলছে। আমি এখনো আশা রাখতে চাই যে তারা জায়গা করবে। আপনি যা যা কিছু বললেন, আমি যদি একটা ব্ল্যাকবোর্ডে লিখি বা নোট নেই ক্লাসের স্টুডেন্টদের মতো, আমার এই প্রশ্ন করতে ইচ্ছা করে, আপনি কি আশায় বাঁচছেন এই খেলাঘর? আমি আশা রাখি যে চেইন সবসময় ভালোর দিকে হয়। আমি সেটা না হলে তো আসলে কিভাবে আমরা এত দূর আসলাম? আমরা তো জুলাইয়ে কল্পনাও করি নাই এরকম ঘটনা আজকে আমি এই সব কথা আপনাদের সাথে বলবো, বা আপনি যে আমাকে ডাকবেন, আপনি কি গতকালকেও জানতেন নাকি? না, গতকালকে তো জানতামই না। সেটা তো আবার আরেক প্রসঙ্গ। গতকাল যে আমি কেন জানতাম না সেটা তো আরেক প্রসঙ্গ, সেটা তো আরেক প্রসঙ্গ। আপনি সেটাও তুলতে পারেন। না, আমি তুলতেই চাই, আমি তুলতেই চাই। না, আমি তুলতেই চাই। না, হ্যাং অন আ সেকেন্ড। আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন, তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি, ব্যাপারটা এরকম না। যেহেতু একটা আইন আছে, সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে, কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন, আমার এখান থেকে মামলা হইতে পারে 10টা, এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে। ও হয়তো মামলা করবে না, কিন্তু 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। তার মানে আসলে সবসময় যে সরকার উল্টো পথে হাঁটতে চাইছে ব্যাপারটা আমি সেটা জানতে চাইছি আপনার কাছে। তাদের অনুকূলে নাই, সেটা তো আছেই, রাইট। হাউএভার পর্যন্ত তাদেরকে হাউএভার আমি জনাব নুরুল হক নূরের কাছে জানতে চাইবো যে গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ
এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত ১.৫ দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত ১৫ বছরে যে ছাত্রলীগের অপকর্ম, সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে ১০০ বছর এমনি নিষিদ্ধ করা যায়। কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, এই যে প্রক্রিয়ায় করাটা বোধহয় উত্তম সিদ্ধান্ত। কিন্তু জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে, তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেনসিটিভ কেন ওই অঞ্চল ওই পক্ষের কোনো একটা কথা শুনতে? যেমন ধরেন, আমি আমার উদাহরণ দিই। গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে, ও আয়সা একটা কথা বলবে, তারা পুরো পৃথিবী ঘুরে যাবে। আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটাকে আমি আগে দেখি নাই, দেখছি, কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি, যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে, ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া। হাউএভার তারা কিন্তু কারো কথাই শুনবে না, কারো কথাই জায়গা দিবে না, তাহলে তারা এটা কেমনে করবে? মানে আমি আপনার সাথে কিন্তু ১০০ ভাগ একমত। ছাত্রলীগ ১৫ জুলাই থেকে এই ৫ আগস্ট পর্যন্ত কিন্তু না, গত ১৫ বছরে যা করছে, ওদের ১০০ বার ১০০টা বিষয়ে ১০০ রকম শুনানি হওয়া উচিত। তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কিভাবে করছে। সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে ৫ আগস্ট সে কোথায় ছিল, কেমনে পালাইলো, এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে। সেইটা আমি ট্রাই করছিলাম, কিন্তু ওনারা এটা পছন্দ করলো না। আপনারা এটা পছন্দ করলেন, এটা কেন? কারণটা কি? না না, আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না। মানুষকে কথা বলতে দিতে হবে। আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, সেটা শোনার প্রয়োজন। এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে। এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে, লাইক হচ্ছে, দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো, যার ফলে অনেকে ওই যে বলছেন, এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিক আমাকে গালি দিবে কিনা, কি বলবে কিনা। কিংবা আমি কেয়ার করি না পাবলিকের গালি, আমি কেয়ার করি না নূর, পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন নূর, পাবলিকের গালি আমি কেয়ার করি না। আপনি খেয়াল করে দেখেন, 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে, সেখানে আমার রেজিস্টার্ড হতে হবে। তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব না? এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না, আপনিও জানেন না, কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন, যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে, তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম। ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে, আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে, না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি। তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে। যাদেরকে মনে হয়েছে ও মক্কে মামলায় দিলে
পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে, সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে। এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে, আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তখন তারা পরিষ্কারভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি, কে কোথা থেকে মামলা করছে, কার বিরুদ্ধে কি মামলা করছে, আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না। আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা ঘেরাও করা হচ্ছে, আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কাজেই গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে। তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে 64 জেলা আপনি কথা বললেই মামলা হবে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আপনার অনেক অপোজিশন লেভেলেও আপনার অ্যাকসেপ্টেন্সি আছে, ধরেন এর আগে যারা গভর্নমেন্ট ছিল তাদের লেভেলেও নূর আমার কথাই হইতেছে না, নূর আমার কথাই হইতেছে না। নূর আমি বলি এটা পার্সোনাল, সেটা তো আমরা দেখেছি। নূর পার্সোনাল ঘটনাকে কেন্দ্র করে তো মানুষকে জাস্টিফাই করার সুযোগ নাই যে সে একটা অন্যায় করে ফেলছে, যা সে ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছে। এই যে আপনার একটা ট্যাগিং প্রবণতা, এটা এখনো আছে, এটা খুব দুঃখজনক। নূর আমার কথাই হচ্ছে না। যাই হোক, আমি বলতেছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। আমি একটু অধ্যাপক নিত্যার কাছে আসতে চাই। অধ্যাপক নিত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার যে পতন হয়েছে, তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। এখনো বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা দেখেছি যে ছাত্র দলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে, তখন ছাত্র রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে, ইত্যাদি নানা রকম স্লোগান আমরা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হয়েছে, তাদের একরকম স্বাগত জানানো হচ্ছে। এটা কি ওই প্রক্রিয়ার অংশ যে আওয়ামী লীগ আমলে যেহেতু তারা নিপীড়িত ছিল, তাদেরকে এখন মানে অনেক 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 বেশি মানে তাদের অনেক বেশি সুযোগ দিতে হবে? ব্যাপারটা কি ওই প্রক্রিয়ার অংশ কিনা আপনার কাছে কি মনে হয়? হতে পারে, এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। কারণ আমার কাছে মনে হয় যে একদিকে ধরেন ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে যখন খুব তোড়জোড় শুরু হলো, তখন কিন্তু আমরা খুব পরিষ্কার অবস্থান রেখেছি এখানে শিক্ষকরা যে আসলে ছাত্র রাজনীতি বলতে যে লেজুর রাজনীতি, সেটা বন্ধ হতে পারে, সেটা ছাত্রদের সিদ্ধান্ত। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার তো কোনো সুযোগ আমরা অন্তত দেখি নাই। কারণ জুলাই অভ্যুত্থান হয়েছে এই ছাত্র রাজনীতির উপরে ভর করে। এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে, কিন্তু ধরা যাক যে অন্য কোনো রাজনৈতিক দল তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে পারছে না, এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধ হয়ে গেল বা স্থগিতও হয়ে গেল, তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার স্যাপার চলছে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু এই সমস্যাটার জড়টা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমার একটা টেক হচ্ছে এরকমটা, আমরা তো অনেকেই এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো, এবং এই ধরনের বেরিয়ে আসা তারা যতই কৌশলগত মানে ইয়ে বলুক না কেন যে কৌশলগতভাবে তারা ছাত্র লীগের ভেতরে ছিল, কিন্তু এটা রাজনীতির অঙ্গনে এটা খুব ভালোভাবে কি বলা যায়, আমরা রিড করি নাই। আমরা রিড করেছি যে যেখানে স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে, এবং সেটা তো ছাত্রদলও সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে পারতো। তো ছাত্রদলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই। আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে, এবং ছাত্র শিবির যেভাবে এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা শুরু করেছে, এবং আত্মপ্রকাশ করার অধিকার তাদের নিশ্চয়ই আছে, কিন্তু বাদ বাকি সংগঠন আত্মপ্রকাশ করতে পারবে না, শুধু ওনারাই পারবেন। এটা আমার কাছে একটু সমস্যাজনক মনে হচ্ছে, এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে, আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা মানে সলভ করতে হবে। এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না, এই কারণে যে ধরেন আমরা তো চাইছি যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাসগুলো তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাক, এবং এর মধ্যে শিক্ষার্থীদের যে রাজনীতি, তার মানে শিক্ষার্থীদের যে সংসদগুলো রয়েছে, ডাকসু রাকসু, এইগুলো সব আবার আমি কিন্তু অধ্যাপক নিত্যাকে এখনো শুনতে পাচ্ছি না। হয়ে উঠতে গেলে আমাদের কিন্তু ছাত্র সংগঠনগুলোকে লাগবে, এবং সেই ছাত্র সংগঠনগুলো অধ্যাপক নিত্যাকে আমি আসলে আমি অধ্যাপক নিত্যার কথা শুনতে পাচ্ছি না। ও শুনতে পাচ্ছ না? I cannot hear. পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা, can you check it? আমি একটু জনাব নুরুল হক নূরের কাছে যেতে চাই এই প্রসঙ্গে। জনাব নুরুল হক নূর, আপনার কাছে কি মনে হয়, জনাব প্রফেসর নিত্রা যেটি বললেন যে সব মানে যেটি আসলে উনি ওনার শেষ কথাগুলো আমি শুনতে পাই নাই, মানে শেষ 1 মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না। আই উড রাদার রিকোয়েস্ট কন্ট্রোল রুম টু ফিক্স ইট। কিন্তু নূর, আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে, এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন
তাদের একটা প্লটের অংশ কিনা, বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ? আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার সাথে যত খাতির, বিএনপির সাথে যত খাতির, তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামের সঙ্গে, মনে হয় আর কি, অ্যাপারেন্টলি। এইটা আপনি কিভাবে দেখেন এটা? এখন এটা অনেকে বলছে, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমনকি রাষ্ট্রপতির সাথে 5ই আগস্টের মিটিং এও আমাদের সেনাপ্রধানও জামাতের কথা উল্লেখ করেছে, বা জামাত বেশি স্পেস পাচ্ছে, এরকম কথা আপনি বলছেন, ম্যাডাম বলছে, আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি। এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি, তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না, বা সে আমরা স্পেস পাচ্ছি এটা তার সহ্য হচ্ছে না। কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই, ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে, এখন এখানে তো ধরেন বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে, মনে হয় এটা কি বলবেন আপনি, একটা মঙ্গল গ্রহ থেকে কোনো প্রাণী এসেছে যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবেই শিবির আত্মপ্রকাশ করলো, জবেই শিবির আত্মপ্রকাশ করলো। তারা এতদিন রাজনীতি করে নাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে, বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায়, আমার কিন্তু কোনো অসুবিধা নাই, বাংলাদেশে শিবির আসুক। প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন, কিন্তু শিবিরকে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না? ও কি জামাতের একটা ছাত্রের লেজু শব্দটা জানি কেমন, নিত্রা অধ্যাপক মানুষ, নিত্রা নিশ্চয়ই কোন একটা ভালো শব্দ বলতে পারবেন, আমি তো পারতেছি না একটা ভালো শব্দ বলতে। না এটি এতদিন ধরে তো এটি বলে আসছে, আমরাও প্রকাশ্যে আমাদের যে ছাত্র সংগঠন যখন করেছি, ছাত্র অধিকার পরিষদে আমরাও বলেছি যে লেজুর ভিত্তির বাইরে স্বাধীন স্বতন্ত্র ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির প্রয়োজন। আপনি শুনতে পাচ্ছেন? ওকে নূর, আমি নিত্রার কাছে যেতে চাই, শেষ করবেন যে আসলে একটা বিষয় হচ্ছে যে, যেমন আপনারা যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গার কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন, দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল। কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যে রাজনীতি তাদের অবস্থান ছিল না, কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে। কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, অনেকে ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে, অনেকে ভিন্নভাবে কাজ করেছে, তারাও কিছু নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল। এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যবিরোধী আন্দোলনের, এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ডের সমর্থন করছে না বা করবে না, ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না। কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের, তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম, সে এইটা, সে ওইটা, এইটা বলে কি আগেই তার জন্য একটা ডিলেজিটিমেট আমি নূর আপনাকে ধন্যবাদ। জি শেষ করেন। হ্যাঁ, তো এখন এইটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে, কিন্তু সেটা ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন, তাদের ছাত্র সংগঠন, সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে, কপালে দুঃখ আছে কপালে, তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা, এবং বিশেষ করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ, ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে। যেটা সামিনা লুৎফা ম্যাম বলেছে যে এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই, কর্মীরাই তো তৈরি করেছে। বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না। ওকে নূর, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন কিনা। শতকরা ৭৭% দর্শক মনে করেছেন যে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন আসবেন। শতকরা 23% মনে করছেন যে তাতে আসবেন না। ৫৬,০০০
ভোটার এখানে ভোট দিয়েছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সামিনা লুৎফাকে ছাড়া, যে বাংলা অনেক দর্শক বলছেন যে পরবর্তীতে ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম হোসেনকে আবার এই অনুষ্ঠানকে আহ্বান জানানো কিনা, তাকে জানানো কিনা, সেই ক্ষেত্রে আমি বলছি যে এই ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। তবে আমি গত 3 মাস ধরে আওয়ামী লীগের লিডারদেরকে চাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আনতে, এবং আমি এখনো চেষ্টা করে যাব। আওয়ামী লীগের কোন নেতা আমার সাথে কথা বলতে চাইলে আমি খুবই খুশি মনে তার সাথে কথা বলবো, কারণ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, আইনের প্যাচে আমি পড়বো না। সেজন্য আওয়ামী লীগের যে কোনো নেতা, ফ্রম শেখ হাসিনা টু যে কোনো নেতারকেই আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম দিন থেকে। আমি একটু নিত্রার কাছে আসতে চাই। নিত্রা, আমি আপনাকে প্রশ্ন করার আগে আমি আপনাকে কোট করতে চাই। আপনি বলছেন সৈয়দ জামিল আহমেদের সমালোচনা করে, আজকে যিনি মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ নাটকের ইতিহাসে একটি অন্যায্য কাজ করলেন, একটি দলের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে তার মেরুদণ্ডের অনেক গল্প শুনে বড় হয়েছি বলেই বড় করে বাজলো প্রশ্নটা। সরকারের বিরুদ্ধে লিখলেন নাটক, কথা জীবন বন্ধ করতে শেখ হাসিনা সরকার। আপনি কেন নাটক বন্ধ করলেন? নাটক বন্ধ করাই না, জনাব নূর কিন্তু এর আগে পাঠ্যপুস্তকে আপনার শুধু অন্তর্ভুক্তি, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এবং এই দুটি ব্যাপারই কিন্তু সরকারে যারা আছেন তারা শুধু হজম করেছেন বললে হবে না, আমার কাছে মনে হয় যে তাদের সাথে আলোচনা করে এটি করা হয়েছে। মানে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি নাটকের, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি পরিষ্কার। জি, আচ্ছা, নাটকের বিষয়টা শেষ করে আসি। ওটা যেহেতু রিসেন্ট ঘটনা, ওই বিষয়ে আমার তো মনে হয় যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এমনকি ইয়েও করা হয়েছে, নাটক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে, তদন্ত কমিটি হয়েছে। আমরা আশা করি সেগুলো আমরা অচিরেই জানতে পারবো। আর আপনি যেটা বলছেন যে আমার ব্যাপারে, আমি যখন, আমি একা না, অধ্যাপক কামরুল হাসান মামুন, আমাদের দুজনকে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে পুরো কমিটি বাতিল করা হয়েছে, পাঠ্যপুস্তক সংশোধনের কমিটি। তো সংশোধনের কাজ আসলে হয়েই গিয়েছিল, সুতরাং ওটা সমন্বয় কেন ওই কমিটিটা তৈরি হয়েছিল সেটা আমার কাছে খুব পরিষ্কার ছিল না। কিন্তু সেই ব্যাপারে আসলে সরকার কোনো দায় নেয়নি এবং খুবই দায় সারা কথা বলা হয়েছে, এটা সত্যি। এটা নিয়ে আমি দ্বিমত করব না আপনার সাথে। কিন্তু থিয়েটারের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে এটার অনেক লেয়ার্স আছে, এবং সেই লেয়ার গুলো মানে এক্সপোজ হবে সেটা আমরা আশা করি। আমরা আশা করি যে নাটক যেটি বন্ধ হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে আবার হবে, এবং শিল্পকলা থেকে আর্মি দূর হবে, এবং যাতে করে এটা আমাদের সকলের যেরকম জায়গা যাতায়াত, সেই যাতায়াতে ভরে উঠবে। কিন্তু এই কথাটা তো সত্যি যে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে, যেটা আমি মনে করি, এবং আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে নূরও যেটা বলছিলেন, যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে খুব পরিষ্কার ভাবে আমরা চিফ অ্যাডভাইজারের কাছে আমরা খোলা চিঠি লিখে বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর ফলে সমাজের মানুষের কাছে কিন্তু খুব ভুল বার্তা যাচ্ছে। এই কারণেই তাদেরকে খুব পরিষ্কার করে তাদের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন, যে তারা আসলে এই বিষয়গুলোতে কি অবস্থান নেবে। তারা ওই মেজরিটেরিয়ান যে মতামত, সেই মতামতকে যেহেতু তারা ডিসরিগার্ড করতে পারছেন না, বা খুব সহজেই তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে, এই ভয় থেকেই হয়তো বা করছেন না, কিংবা তাদের আরো নিজস্ব কোনো কারণ থাকতে পারে। আমি তো সরকারের কারণটা জানি না, তারা যেটুকু বলেন সেটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারি, বিশেষ করে পাঠ্যপুস্তক বিষয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই শক্তি ক্ষয় হয়েছে, মানে কোনো কারণ ছাড়াই। এবং অনেক ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশনটা ঠিক মতো হয়নি, তারা জানতেনই না কি নিয়ে তারা কথা বলছেন, কিন্তু তারা এটা বাতিল চেয়েছেন। এবং এই যে এমনকি যিনি বাতিল করেছেন তিনিও আমার কাছে মনে হয় আসলে জানতেনই না যে কেন তিনি কমিটিটা করেছিলেন। ওটার খুব একটা প্রয়োজন ছিল এরকম আমার মনে হয়নি, এবং তার আগেই আসলে রিভিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই যে একটা ট্যাগ তৈরি করে আমাদের কয়েকজনকে আগে থেকেই টার্গেট করা, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন, যে আমরা যে ভূমিকাটি রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে, সেই ভূমিকাটি হচ্ছে যে সময় সবাই চুপ করেছিল, সেই সময় যেটার কথা নূরও বলছিলেন, সেই সময় আমাদের শটটা অনেক জোরে বেঁধেছে। এখন এই অবস্থানটাকে ডিলেজিটিমাইজ করা খুব জরুরি কারো কারো জন্য। এখন আমি যদি বলি যে এটা যাদের জন্য জরুরি ডিলেজিটিমাইজ করা, তাদের নামটাম বলে দিলে আবার হাহারিয়া শুরু হবে, আবার আমার বোম ফাটানো হবে। কিন্তু আমি
যেটুকু না বললেই না। আমরা এইভাবে যদি চিন্তা করি যে আসলে আমাদের এই অবস্থানের কারণে সরকার পতন হয়েছে, সেটা তো বলা যাবে না। আমরা সকলে সম্মিলিতভাবে এই সরকারকে, গত সরকারকে পতন ঘটিয়েছিলাম, কিন্তু তার ফলে কারো কারো প্রতি কেন এরকম শুধু আলাদা করে বিদ্বেষ ঘটানো হচ্ছে, সেটা যদি আসলে আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন, অথবা বুঝতে পারবেন যে যেহেতু আমরা সকলকেই সমানভাবে সমালোচনা করি, সেটাও একটা কারণ হতে পারে। আমি ঠিক এই জায়গাটায় আসতে চাইছিলাম। আপনার আগের বক্তব্যের জায়গা থেকে আপনি বলছেন যে এর মাধ্যমে জনগণের কাছে একটা ভুল বার্তা যেতে পারে এই সরকার সম্পর্কে, কিন্তু আমার বিবেচনায় এটি তো, আপনি ভুল বার্তা বলছেন, আপনি গবেষক, আপনি জানবেন বা আপনার নিশ্চয়ই ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক এই বার্তাটি তো দিতে চাইছেন সরকার, যে তারা কাদের সরকার, তারা এই সংখ্যা গুরুরই সরকার, তারা তো এই পুরুষের সরকার, তারা ধর্মীয় বিশ্বাসে যারা সবচেয়ে বেশিতে আছে তাদের সরকার, তারা তো এই বার্তাটাই দিতে চাইছে। মানে এটা তো ভুল বোঝার কোনো অবকাশ নাই। না, সেটাই আমি বলছি যে কেন বলছি ভুল বোঝার অবকাশ, মানে ভুল বার্তা দিচ্ছেন। তার কারণ ধরেন একটা হচ্ছে ওনারা এটাই চাচ্ছেন এই বার্তা দিতে, সেটা আসলে আমরা স্পেকুলেট করছি, কিন্তু ওনারা নিজেরা যে বক্তব্যগুলো দিচ্ছেন, সকলকে নিয়ে কাজ করতে চান, বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বাংলাদেশ চান, এবং বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নামটা যেহেতু এখানে প্রাসঙ্গিক, সুতরাং আমরা এটা খুব ভালো করে খেয়াল করি। ইনক্লুসিভিটি কিংবা প্লুরাল স্বর ইত্যাদি থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারে তো তিনি চ্যাম্পিয়ন পৃথিবীতে, সুতরাং তারও তো একটা ইমেজের প্রশ্ন আছে। তিনি যে সরকারের প্রধান, সেই সরকার নারীর এবং সংখ্যালঘু, ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিসত্তাকে নিরাপত্তা দিতে পারছে না, এটা তো তার ইমেজের জন্য ক্ষতিকর। মানে আমাদের বাংলাদেশের ইমেজের জন্য যেমনই হোক, আমি বলি যে যদি শুধু ব্যক্তি প্রফেসর ইউনূসের কথা চিন্তা করেন, তিনি যেই সার্কেলে বিলং করেন, সেখানে তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর বার্তা। কিন্তু এখানে যেটা মুশকিলের সেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার সবসময় বলেছে যে তারা চলে গেলেই সকল কিছু জামাত এবং ইসলামিস্টদের হাতে চলে যাবে, সেই জায়গাটা প্রমাণ করার এক ধরনের কি বলবো, হাইপ তো শুরু থেকে ছিল, কিন্তু সেই হাইপটাতে আমি গা ভাসাতে চাই না। আমি মনে করি যে এখনো সেই সুযোগটা আছে যে তাদেরও বোধোদয় হওয়া প্রয়োজন যে এটা কারো জন্যই ভালো হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে হাইপ, তাদের যে ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, সেটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে। সেটা সত্যি প্রমাণ করা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই খুবই রিগ্রেসিভ একটা স্টেপ হবে, সেটা আমাদের কারো চাওয়া না। সুতরাং আমরা সরকারের কাছে চাই যে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবেন, এটা তাদের জন্যই জরুরি। এই জন্য আমি অধ্যাপকদের পছন্দ করি, কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন। কারণ হচ্ছে কি, সবার মধ্যে একটা প্রতিযোগিতা, আওয়ামী লীগের একটা থিসিস, আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো, এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন। মানে এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে থেকে। আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসলিউট অ্যান্টিথিসিস, এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন। আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি, তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, সকল প্রতিষ্ঠান, আপনি বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, সংবাদ মাধ্যমের যে রাষ্ট্রীয়, আমি বেসরকারিগুলির কথা বলতে চাই না, রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন, সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে, যেটার প্রভাব 50 বছরে দূর হবে না, সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু থিসিস এর এন্টিথিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করতেছি। আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে। জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন। জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না। এটা আমার, যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি। সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না, ব্যাপারটা এরকম না, তিনি আমার ইন্টারভিউ দেন নাই। জনাব নুরুল হক নূর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন? এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে। এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশের মাইনরিটি, বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে। অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে, যদিও সেগুলো পলিটিক্যাল, সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই, আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই।
তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে আপনার $3 মিলিয়ন আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য, সেগুলো তারা করছে। সেখানে নীতিশা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক, যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই, তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি, তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব। যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিত্রা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন, আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে, সরকার সঠিক পথে হাঁটছে না। তবে একই সাথে আবার ওই নিত্রা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই, এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না, কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই এই সরকারকে সফল করতে হবে। এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্রা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে, জানাশোনা আছে, অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো, ভাই এটা করতেছেন, এটা সঠিক হচ্ছে না, এটা ভুল পথে হাঁটছেন, তাদেরকে সঠিক পথে রাখা লাগবে। যার জন্য আমরা বলছিলাম একটা জাতীয় সরকার হলে, জাতীয় ঐক্যমত্যের সরকার হলে তাদের জন্য ভালো হতো। এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে, তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে আপনি বারবার জাতীয় সরকারের কথা বলছেন, আমি একটু বলি নূর, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনাকে একটু বলি জনাব নূর, আপনাকে বিভ্রান্তি কিংবা আমি মনে করি নূর আমি একটু বলি, জাতীয় সরকারের কথা আপনি বলছেন, কিন্তু জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? এখন যখন বিএনপি না যায়, আপনি তো অন্য বাম দলগুলোকে, ধরেন জুনায়েদ সাকি ভাইকে, আপনাকে, সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না। তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো, এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন, মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না। ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা, যে ক্ষমতায় আসুক আসুক। কেউ কেউ বলতেছেন, আপনার কাছে কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করছেন? আমি নূরকে শুনে আপনার কাছে আসছি, অধ্যাপক নেত্রা। জনাব নূর। জি, জাতীয় সরকারের কি বিষয় একটু কেটে আসছিল মাঝখানে। ও, আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন? বিএনপির তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না, আপনিও যাবেন না, জুনায়েদ সাকি ভাইও যাবে না, জাতীয় সরকারটা হবে কেমনি? মানে ওরা যাই করুক, এটা তো জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই, মানে তো ওদের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না, যে ওরা 2টা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই। এখন আমার বিবেচনায় এবং কেউ কেউ বলতেছেন এটা, যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়া, কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা, ডক্টর শাহদিন মালিক, আমি ওই দিন শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত, তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত, এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত। আপনি এটা নিয়ে একটু বলেন, আমরা তারপর অধ্যাপক নেত্রাকে একটু শুনবো এটা নিয়ে। না, পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে। কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি। কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি, আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই আন্দোলন তো সাকসেস হয়নি, সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই। কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল। গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল। সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে, বাজারটা ভালো চলবে, আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায়, তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট দেশের বাইরে কিন্তু করতে পারবে না এই ফ্রেমে। সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে, সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন। এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে, যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময়, তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে, স্পেসিফিক সময় ব্যবহার করে নাই। কিন্তু সরকারের 3 মাসের কর্মকাণ্ডে অনেকের ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে। সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না। এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই, ইনভেস্টমেন্ট তো পরের কথা,
এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে, সাংবাদিকরাও অনেকে কভার করতে আসতে ভয় পাচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর, গার্মেন্টস সেক্টর, যে অস্থিরতা, এই কারণে কিন্তু অনেকে বলছে যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে, কারণ সরকারের আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে নূরের বক্তব্য পরিষ্কার করছে, আমার মনে হয় নূরের বক্তব্য পরিষ্কার করছেন। আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে না এটা বোঝা যাচ্ছে, নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি? মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে, মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা আসে, এটা যদি পছন্দ বিএনপি না হয়, ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে, এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে, সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন। মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয়, ওরা যদি বাদ দিয়ে দিবে 2 মিনিটে, সেই সংস্কার করে লাভটা কি? নিত্যা, আপনিও কি মনে করেন কিনা যে এই মুহূর্তেই আসলে নির্বাচন ঘোষণা করা না? নূর, এই যে আমরা অধ্যাপক নিত্যার কাছে শুনতে চাই, নূর আমরা এটা অধ্যাপক নিত্যার কাছে, হ্যাঁ নূর বলেন। জি 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 না, আমি আগে ম্যাডাম বলি খালেদ ভাই, আমার বক্তব্য সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, যার কারণে অনেকে পছন্দ করে না করবে না। বিএনপির চিঠিটা বিষয় ছিল যে আমার এলাকায় আমি প্রোগ্রাম করতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, মানে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধহয় তারা চিঠি দিয়েছিল। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি, এই সরকার যদি এই কার্যকর সংবিধান, নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে, বাংলাদেশের গত 53 বছরে হয় নাই, আগামী 53 বছর হবে কিনা সন্দেহ। কাজেই সংস্কারটা এই সরকারকে করতে হবে। সেই জন্যই বলছি যে আমরা সরকারকে সঠিক পথে রাখতে চাই। ঠিক আছে, নূর আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি, কিন্তু যদি এই সংস্কার, আমি অধ্যাপক নিত্যার কাছে প্রশ্নটা রাখতে চাই যে যদি এই সরকার এটিকে পছন্দ না করে, মানে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার, তাহলে তো 2 মিনিট এটি ফেলে দিবে। এই সংস্কার তো অর্থহীন আসলে, অধ্যাপক নিত্যা। হ্যাঁ, আমার মনে হয় যে আসলে আমরা যে বারবার ভুল পথের কথা বলছি, সেটা শুধু এই জায়গায় না যে সবাইকে স্পেস দেওয়া হচ্ছে না, এখানেই আসলে মূল জায়গা। যে আমার কাছে মনে হয় সংস্কারের যে মানে কমিশন গুলো হয়েছে, সংস্কারের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির একটা স্টেক আছে তো, এবং তারা এত বড় দল। এখন না হয় আওয়ামী লীগ যেহেতু তারা একটা গণহত্যা পরবর্তী সময়ে এক ধরনের কিছুর মধ্যে দিয়ে, শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাবে বা যাবে না আমি জানি না। আমার আসলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর মুখ থেকে এমন কিছু শুনিনি যে মনে হতে পারে যে তারা শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারো কোনো রিমর্স বা কোনো মানে এই পুরো বিষয়টাতে তাদের কোনো অনুশোচনা আছে এরকম আমার মনে হয় নাই। এ বাদ দিয়ে আসলে তাদের পক্ষে তো আসলে এই প্রক্রিয়া আসা কঠিন। কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে যদি আমি দেখি বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে সমস্ত দল রয়েছে, সেই দলগুলো, নূরদের দল ইনক্লুডিং, এবং ধরা যাক বামপন্থী দলগুলোও রয়েছে, এদের প্রত্যেকের সাথে আমার কাছে মনে হচ্ছে সংস্কার প্রক্রিয়া বলেন, বিভিন্ন জায়গায় পদ দেয়া বলেন, কোথাও একটা জায়গায় কমিউনিকেশন হচ্ছে না এই সরকারের। এবং যেহেতু কমিউনিকেশন হচ্ছে না, সেই কারণে আমাদের মনে হতে পারে যে সংস্কারটা হয়তোবা বিএনপি এসে এটাকে বাদও দিয়ে দিতে পারে। সে সম্ভাবনা সবসময় রয়ে যাবে যদি না কিনা আমরা সংবিধানটাকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি, আমাদের ইনস্টিটিউশনগুলোকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি যে এটা আসার চাইতে ইট বিকামস কস্টলি, সো দ্যাট আমাদের ইনস্টিটিউশনাল রুলস মেইনটেইন করাটাই লেস কস্টলি। এরকম যদি আমরা পরিস্থিতি তৈরি করতে না পারি, তাহলে তো অবশ্যই এই সংস্কার বাতিল হয়ে যাবে, বা অন্য যে কোনো রাজনৈতিক দল যেই আসুক না কেন সে সেটা বাতিল করতে পারে। কিন্তু আমাদেরকে এই কারণেই এই জিনিসটাকে এমন করে তুলতে হবে যে ইনস্টিটিউশনাল নিয়ম কানুন মেনে না চলাটা যাতে করে যে কোনো মানুষের জন্য, যে কোনো পলিটিক্যাল একটা সেকেন্ড, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24 এ সরাসরি দেখানো হচ্ছিল, কিন্তু চ্যানেল 24 এর টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য ওরা এখন ফিরে যাবে, কিন্তু আমরা আরো কিছুক্ষণ থাকবো, আমরা আপনার কথা শুনবো। সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই ইউটিউবে দেখবেন আমাদের, কিন্তু 24 কে এখন আসলে খবরের জন্য ফিরে যেতে হচ্ছে। আমরা অধ্যাপক নিত্য আপনাকে শুনছিলাম।
আচ্ছা, যে জায়গাটা বলছিলাম যে এখানে আমার কাছে মনে হয় যে বিএনপি একটা যেহেতু সবচেয়ে বড় দল এখানে, তাদেরকে আমার কাছে মনে হয় এই পুরো প্রক্রিয়ার মধ্যে তাদের যে অংশগ্রহণ, সেই অংশীদারিত্বটা বিএনপির জন্য যেরকম জরুরি, আমাদের এই সরকারের জন্য সেরকম জরুরি। আমরা যেমন মনে করি, আমি ব্যক্তিগতভাবে, আমি বিশেষ করে নুরো নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যে এই যে রাস্তাটা আমরা পার করে আসছি, আমরা একসাথে বহু জায়গায় বহু নিপীড়নের শিকার হয়েছি, এই রাস্তা পার করে এসে আমাদের কাছে আজকে এটা একটা অপরচুনিটি, বিশাল একটা সুযোগ যে আমরা আসলে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, যে এই ইনস্টিটিউশন গুলোকে ঠিক করা, আমরা আপনি কেউ আমাকে দায়িত্ব দেয় নাই, কিন্তু আমি মনে করি এইটা আমার দায়িত্ব, মরাল এই দায়িত্বটা আমি বোধ করি যে আমি ইনস্টিটিউশনকে আমি যে ইনস্টিটিউশনে কাজ করি, হতে পারে সেটা শিল্পকলা এবং বিশ্ববিদ্যালয়, এই দুইটা জায়গাকে ঠিক করা আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমি নিতে চাই এবং নিয়ে কাজ করতে চাই। সুতরাং এই যে জায়গাটা, এটা বিএনপির জন্য আছে, অন্য রাজনৈতিক দলের জন্য আছে। আমি মনে করি সরকারের সাথে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে স্টেক এবং যে কমিউনিকেশন, এই আন্তঃসম্পর্ক, এই কমিউনিকেশনটা তাদেরকে বাড়াতে হবে, এবং বলটা কিন্তু সরকারের কোর্টে। কারণ সরকার যদি এই কমিউনিকেশনটা চ্যানেলটা বন্ধ করে দেয়, তাহলে সরকারের যাবতীয় যে লেজিটিমেসি, সেটা কিন্তু বিরাট হুমকির মধ্যে পড়ে যাবে। কারণ আলটিমেটলি তো আমরা চাইবো ইনস্টিটিউশন ঠিক হবে, পলিটিক্যাল ইনস্টিটিউশন ঠিক হবে, এবং পার্টিগুলোর কাছে, রাজনৈতিক দলের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হবে। সেখানে কিন্তু এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য তো থেকে যেতে পারে না। তাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে রাখি নাই, তাদেরকেও কিন্তু সবসময় অ্যাকাউন্টেবল রাখার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। না, এই বন্দোবস্ত কথাটা অনেক বেশি শুনতেছি, এইটা এরা ক্ষমতা আসার পর আপনি তাদেরকে বলে দিলেন, আপনি বলে দিলেন চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য রাখি নাই। না, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আপা, একটা জিনিস তো আপনি দেখবেন যে ওরা তাহলে কি করবে, 25, 26, 27-এর যে যারা আছে তারা কি এখন চাকরি করবে? তাদেরকে আপনি রাজনৈতিক দল করতে দিচ্ছেন না কিংস পার্টি কথা বললে, তারা আসলে এখন কি করবে? তারা তো একটা রাজনৈতিক দল করতে চায়, রাজনৈতিক একটা আত্মপ্রকাশ করতে চায়, এবং রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তাদের এটা, কিন্তু তারা তো এটা করতে পারতেছে না, তারা ক্ষমতাও ছাড়তেছে না, রাজনৈতিক দলও করতেছে না, কি এক নাম দিয়ে সমন্বয়ক বলে বলে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। এটা কিরকম একটা অবস্থা? এটা নিয়ে আপনি একটু বলেন, আমি একটু নূরকেও জানতে চাইবো এটা 1 মিনিটে। হ্যাঁ, নূর নিশ্চয়ই ভালো বলতে পারবে, কিন্তু আমি জাস্ট একটা কথা বলে নূরের কাছে আপনি চলে যান। সেটা হচ্ছে যে আমি তো মনে করি ওদের রাজনৈতিক দল করা উচিত। নূর যেরকম একটা 2018 কোটা সংস্কার আন্দোলনের ভেতর থেকেই তো নূররা পার্টিটা তৈরি করেছে, সেরকম একইভাবে এরাও করতে পারে। তারপরে পরবর্তীতে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই, কে কার সাথে কোয়ালিশন করবে, কে কার সাথে সম্পর্ক করবে, কার সাথে কার নেটওয়ার্ক হবে, এটা তো আমরা আজকে জানি না। কিন্তু ওরা যদি পার্টি আসলেই করতে চায়, they should go ahead and do it। মানে এটা নিয়ে এত কিছু না করে বরং পার্টিটা করে ফেলাই সকলের জন্য মঙ্গল, যদি করতে চায়। জনাব নূর, আপনি কি মনে করেন এই সম্পর্কে? অধ্যাপক নিতা বললেন যদি তারা করতে চায় তাহলে খুব দ্রুতই করে ফেলাটা ভালো হবে। আমাদের খুব সময় নাই, আপনি যদি একদম খুব সংক্ষেপে বলেন। না, রাজনীতিতে তরুণদের এগিয়ে আসা উচিত। আমাদের দীর্ঘদিনের যে পুরানো ধাঁচের রাজনীতি এবং বিশেষ করে অ্যানালগ জেনারেশনের রাজনীতি, এটা একটা কলুষিত রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, এবং বলা চলে পশ্চাৎপদ চিন্তা চেতনার রাজনীতি। সেই জায়গা থেকে এখন নতুন চিন্তা দরকার, নতুন নেতৃত্ব দরকার। তার জন্য যারা বর্তমানে আন্দোলন করেছে, এটা তো 2018 সালের ওই আন্দোলনের লিগ্যাসি, এবং আন্দোলনটা তো আমরাই শুরু করেছিলাম। স্টিল গত আন্দোলনে আমাদের প্ল্যান, পরিকল্পনা, অংশীদারিত্ব অনেক কিছু ছিল, আবার নতুন অনেকে যুক্ত হয়েছে, নতুন নেতা হয়েছে। তো আমি মনে করি প্ল্যাটফর্মে এটা করতে পারে, কিন্তু তারা একটু লুকোচুরি খেলছে, এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। ধরেন তারা যদি রাজনৈতিক দল করে, তাহলে তাদের সরকার থেকে বেরিয়ে আসা উচিত, তাহলে মানুষের কাছে পপুলারিটি পাবে। কিন্তু সরকারের থেকে সরকারি সুযোগ সুবিধাও ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা, কিংবা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম গুছানো, অনেক জায়গায় অনেককে পদায়ন করা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। যার ফলে কিন্তু এই কিংস পার্টির আলোচনাটা আসছে। তো আমার মনে হয় যে কোনো একটা অপশন, বিশেষ করে ধরেন নাহিদ তো ডাকসুতে আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, অত্যন্ত মেধাবী এবং দূরদৃষ্টি সম্পন্ন ছেলে। আসিফ খুবই ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, নেতৃত্বশীল পর্যায়ের এবং বিশেষ করে মেধাবী ছেলে। ধরেন এখন যে অন্যান্য যারা হাসনাত সার্জিস, ওরা তো অল্প সময়ে, এই বলা চলে জুলাইয়ের এই 15 তারিখ থেকে 5ই আগস্ট, এই 15-20 দিনের আন্দোলনের লাইমলাইটে একটু পরিচিতি পেয়েছে। কিন্তু নাহিদ, আসিফ, এরকম আরো কয়েকজন আছে, আক্তার, ওরা একেবারে সেই 2018 সাল থেকে আমাদের সাথে আন্দোলন করেছে, কারণ ওদের অনেক ম্যাচুরিটি আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, সোশ্যাল পারসেপশন, অন্যান্য রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছে না যে তারা সরকারের থেকে আবার একটা এই পার্টি তৈরির জন্য আপনার কাজ করছে বা সুযোগ সুবিধা ভোগ করে। এইখান থেকে বের হয়ে আসে একদিকে
সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই, আপনার পরামর্শ নূর, আপনার কথাবার্তাও কিছুটা আমি পরিষ্কার এর আগের পরে, মানে আপনি কিছুটা তাদের ওস্তাদ শ্রেণীর, তারা কি এখন আপনার কথাবার্তা শুনে নাকি আপনারাও খুব বেশি পাত্রতা দেয় না? না, আলাপ আলোচনা হয় রাজনীতি করলে, যেমন একটা সম্পর্ক থাকলে ধরেন আপনি কথা সিদ্ধান্ত নাও শুনতে পারেন, কিন্তু আলাপ আলোচনা তো হয় সবসময়। তো এখন আমি যেটা বলতে চাই যে বিশেষ করে একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের 53 বছরে খালেদ ভাই আপনি দেখেছেন, নিত্রা ম্যাডাম দেখেছে এই রকমের একটা পরিবর্তনের সুযোগ এবং এইরকম একটা জাতীয় ঐক্য এবং সংহতির মতো সময় প্রতিষ্ঠা করার জায়গা আমরা কিন্তু পাই নাই। তো এখানে আমি যেটা বারবার বলছিলাম, এটা কিন্তু আমি না, এই ছাত্র নেতৃবৃন্দ এখন সেটার সেন্টারে। তো এই যে রাষ্ট্র সংস্কার আপনি যেটা বলছেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, এখন বিএনপি আসে না, জামাত আসে না, গণ অধিকার আসে না, নিত্রা ম্যাডামের নেতৃত্বের একটা দল হয়ে তারা ক্ষমতা, সেটা বলা যায় না। তবে রাজনীতিতে সামনে একটা বড় ধরনের মেরুকরণ ঘটবে, রাজনীতির একটা পরিবর্তন ঘটবে, এইটুকু আমি এই পারসেপশন থেকে বলতে পারি। সেই জায়গা থেকে আমার মনে হয় তারা কতটুকু সেই সংস্কারকে ধারণ করবে সেটা জনগণের মাধ্যমে তাদের উপরে চাপ তৈরি করা দরকার, এখন ফ্রেম তৈরি করে। সেক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখনকার যারা একটু ফর্মে আছে, বলতে গেলে যারা একটু অবস্থানের জায়গা থেকে আছে, তো তারা যদি স্পেসিফিক কোনো রাজনীতির দিকে চলে যায় তাহলে আবার আসলে সেই সার্বজনীন গ্রহণযোগ্যতা তাদের থাকতেছে না। সো এখন তাদের উপরে ডিপেন্ড করবে যে তারা আসলে কোন দিকে যেতে চায়। কি রাজনীতি অনেক সুযোগ আছে, আপনি কি এক লাইন বলবেন, আপনি ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার কাঠামোতে অংশগ্রহণ করা বা পরিবর্তনের রাজনীতি আসা, এটি আপনিও এটি দেখেন কিনা? আপনি খুব পজিটিভ মানুষ সারা জীবন, আপনি দেখেন কিনা এটি? আমরা যখন শুরুতে ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, তার একটা ছায়া সরকারের প্রস্তাব আমাদের ছিল, যে ছায়া সরকারটা হবে ছাত্র নেতৃত্ব যারা এই অভ্যুত্থানে মূল দায়িত্বটা পালন করেছে। তো সেইটার জায়গায় ওরা দুইজন আবার ভিতরে ঢুকে গেছে, কিন্তু বাকিরা বলতে চায় যে ওরা ছায়া সরকারেই আছে, বাকিরা মানে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা। তো ওদের একটা প্রশ্ন আমার কাছে ছিল যে তাহলে আমরা যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখবে কারা? আমাদের ছায়া সরকার কিভাবে হবে? তো আমার কথা হচ্ছে যে যদি এই প্রশ্নের উত্তরটা দিলে আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর হতে পারে, সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই যদি একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে সেই সংগঠনের সাংগঠনিক শক্তির মাধ্যমেই আসলে সংগঠনটি নিজেকে অ্যাকাউন্টেবল রাখবে। এবং সেই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো আসলে তাদের এই মানে এই সংগঠনটা তৈরি না করে মানে এই লুকোচুরি করে তো আসলে এটা পারা যাবে না। সুতরাং আমি বলতে চাই, যদি তারা সত্যি সত্যি রাজনীতিতে আসতে চান, রাজনীতিতে আসলে তারা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, যদি তারা এই যে লুকোছাপা এবং যে রাজনীতি আমাদের পুরনোরা করে এসেছেন, তাদের সব বল তারা সামনে রাখেন নাই, তারা কিন্তু সব বল সামনে রেখে দিতে পারেন এবং সেই রেখে দেওয়া বল দেখে আমরা নির্ধারণ করতে পারি। খুবই ঠিকই বলেছেন যে তারা রাজনৈতিক দল করলে তো কেউ কেউ তাদের সমস্ত এখন যে গ্রহণযোগ্যতা আছে সেটা হারাতেও পারেন। হ্যাঁ, রাজনীতিতে এইটুকু রিস্ক আপনাকে নিতেই হবে। এই রিস্ক যদি আপনি না নেন তাহলে এই গেম আপনি খেলবেন কিভাবে? সুতরাং সেটা তো ডেফিনেটলি থাকতেই হবে। সুতরাং রাজনীতি আমি যতটুকু বুঝি তাতে তাদেরকে যা করার খোলাখুলি সামনাসামনি প্রকাশ্যে করা প্রয়োজন। অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা এবং জনাব নুরুল হক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দুটি কথা আমি বলে রাখতে চাই আজকের অনুষ্ঠানের মধ্যে, যে আমি কিন্তু আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ এবং জনাব মোহাম্মদ এ আরাফাত, তাদেরকে চেষ্টা করে যাচ্ছি, তারা যখনই আমাদেরকে সময় দিতে রাজি হবেন বা সাহস করবেন তখনই আমরা তাদেরকে আপনাদের সামনে হাজির করব, যদি না তার মধ্যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়। নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে আইনজীবীদের সাথে কথা মারফত আমার এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই ক্ষেত্রে আমাকে কিছু মামলার সম্মুখীন হলেও হতে পারে, আমি সেই রিস্কটা নিতে চাই না, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই রিস্কটা নিতে আমি এই মুহূর্তে ইচ্ছুক নই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জনাব তারেক রহমানকেও আমি এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি জানি না এই বার্তা তার কাছে পৌঁছাবে কিনা, আমি অবশ্যই চাই যে তিনি আমাদের অনুষ্ঠানে এসে কথা বলুন, আমার সাথে কথা বলুন, সেটা আমি সবসময় চাইবো। এবং আরো যারা রাজনৈতিক দল আছেন